ভয়াবহ পাহাড় ধসে পর চরম বিপর্যয়ে রাঙামাটিবাসী। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় নিত্যপণ্য এবং জ্বালানি তেল সরবরাহে ঘাটতি, বাড়ছে পণ্যের দাম। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে নিয়ে আসা সম্ভব হচ্ছে না এবং জিনিসপত্রের দাম প্রচুর, তাও পাওয়া যাচ্ছে না। যেটা আগে হয়তো 30 টাকা ছিল, এখন ওটা 60 টাকা। এখন তেলের এখানে খুব কষ্ট। কেন্দ্রের সাথে সবগুলো যোগাযোগ বিচ্ছিন্ন, এগুলো ঠিক করার কাজ শুরু হয়ে গেছে অলরেডি। কক্সবাজারে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে কয়েক হাজার পরিবার। নেই পুনর্বাসনের উদ্যোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। যারা আশ্রয় নিচ্ছে এদেরকে আমরা পুনর্বাসনের চেষ্টা করতেছি এবং এদেরকে নিয়মিত জেলা প্রশাসন থেকে খাদ্য সরবরাহ করা হচ্ছে। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আমি মামুন আব্দুল্লাহ এবং আমি শফিক মোহাম্মদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে বাংলাদেশ সুইডেন একযোগে কাজ করবে। স্টকহোমে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে ঐক্যমত্য। প্রবাসী বাংলাদেশীর সঙ্গে শেখ হাসিনার মত বিনিময়। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, মন্তব্য বেগম জিয়ার। বললেন, ক্ষমতায় আসতে পারবে না জেনেই লুটপাট চালাচ্ছে দলটি। 4 লেনের কাজ আর খানাখন্দের কারণে যানজট লেগেই থাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। ঈদে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা। কাজ সাময়িক বন্ধ রাখার দাবি যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের। মাওয়া কাঁঠালতলী নৌপথে প্রাণ হাতে নিয়েই প্রতিদিন পার হন হাজার হাজার যাত্রী। বরাবরের মতো কর্তৃপক্ষের দায়সারা জবাব, অসহায়ত্বের কথা জানালেন মন্ত্রী। এবং অভিজাত এলাকার সাথে পাল্লা দিয়ে ঈদের কেনাকাটা জমে উঠেছে রাজধানীর ফুটপাতগুলোতেও। চাঁদাবাজি আর বৈরী আবহাওয়ার কাঙ্ক্ষিত মুনাফা হচ্ছে না, দাবি ব্যবসায়ীদের। ভয়াবহ পাহাড় ধসের পর চরম বিপর্যয়ের মুখে পড়েছে রাঙামাটিবাসী। পার্বত্য এই জেলায় পানি ও বিদ্যুৎ ছিল না 3 দিন। আর সারা দেশের সঙ্গে জেলার সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ঘাটতি দেখা দিয়েছে পণ্য ও জ্বালানি তেল সরবরাহে। এতে জ্বালানি তেলের পাশাপাশি কাঁচা বাজারে প্রতিটি পণ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। তবে পণ্যের দাম সহনশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। ভয়াবহ পাহাড় ধসের ধকল কাটিয়ে উঠতে পারছে না পার্বত্য রাঙ্গামাটিবাসী। নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এখানকার বাসিন্দাদের। রোববার মধ্যরাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত বিদ্যুৎ ও পানি সরবরাহবিহীন ছিল পুরো জেলা। চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের ক্ষতিগ্রস্ত একাধিক পয়েন্ট পুরোপুরি সংস্কার হয়নি। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় কোনো পণ্য বোঝাই পরিবহন এই জেলায় ঢুকতে পারছে না। এতে সরবরাহ ঘাটতি দেখা দেওয়ায় সবকিছুরই দাম এখন আকাশ ছোঁয়া। বিশেষ করে কাঁচা বাজারের প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এক লাফে আলুর দাম বেড়ে দাঁড়িয়েছে 70 টাকা কেজি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রাঙ্গামাটির প্রধান দুবাজার বনরূপা এবং রিজার্ভ বাজার অনেকটা ক্রেতা শূন্য। পটল মনে করেন 30 টাকা, এখন 40 টাকা বিক্রি করতেছি। আর কাঁকরোল ছিল আগে 30 টাকা, এখন 40 টাকা 50 টাকা এরকম বিক্রি করতেছি। যেটা আগে হয়তো 30 টাকা ছিল, এখন ওটা 60 টাকা। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে নিয়ে আসা সম্ভব হচ্ছে না এবং জিনিসপত্রের দাম প্রচুর, তাও পাওয়া যাচ্ছে না। জ্বালানি তেলের মজুদ ফুরিয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে এখানকার 4টি পেট্রোল পাম্প। বন্ধ করার আগে এসব পেট্রোল পাম্পে 2 থেকে 3 গুণ দামে বিক্রি করা হয় পেট্রোল, অকটেন এবং ডিজেল। 90 টাকার 1 লিটার অকটেনের দাম 250 টাকা পর্যন্ত ছাড়িয়ে যায়। তবে একটি পাম্প খোলা থাকলেও সেখানে ক্রেতাদের দীর্ঘ লাইন। আমরা তেলের এখন গাড়ি চালাতে পারছি না আর কি। এখন তেলের এখানে খুব কষ্ট। 2 ঘন্টার এখান থেকে দাঁড়িয়ে আছে, তারপরে এরা দিচ্ছে না, তেল দিচ্ছে না। তবে আগামী 1 সপ্তাহের মধ্যে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক পুরোদমে চালু হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না প্রশাসন। কেন্দ্রের সাথে সবগুলো যোগাযোগ বিচ্ছিন্ন, এগুলো ঠিক করার কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে রাঙ্গামাটির ভিতরেই। এটা দিয়ে মনে করি যে আমরা সামনের বেশ কিছুদিন আমরা মানুষের খাদ্যের যোগান দিতে পারবো। রাঙ্গামাটি সদর সহ 7টি উপজেলার 100 বেশি স্থানে পাহাড় ধস হয়েছে। এর মধ্যে বড় ধরনের ধস হয়েছে অন্তত 15টি পয়েন্টে। ভয়াবহ এই পাহাড় ধসে মৃতের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই।
বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পর কিছু সুযোগ সন্ধানের আবির্ভাব ঘটে। নানা কৌশলে অর্থ হাতিয়ে নেওয়ার অজুহাত খুঁজতে থাকে তারা। রাঙ্গামাটিতে পাহাড় ধসের পর তার ব্যতিক্রম হলো না। সরবরাহ ঘাটতি দেখিয়ে বাড়িয়ে দেওয়া হলো জ্বালানি তেল সহ সব কিছুর দাম। এক্ষেত্রে দাম সহনশীলতা রাখার জন্য সরবরাহ বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয়রা। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে রাঙ্গামাটিতে পাহাড় ধসের 3 দিন পর গতকাল আরও এক সেনা সদস্য সহ 4 জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর যৌথ উদ্ধারকারী দল। এ নিয়ে 3 পার্বত্য জেলা চট্টগ্রাম ও কক্সবাজারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 142 জনে। তবে বৃষ্টির কারণে দুপুরের পর থেকে উদ্ধার কাজ সাময়িক স্থগিত রাখে ফায়ার সার্ভিস। এদিকে পাহাড় ধসের পর থেকে মানবেতর দিন কাটছে এ জনপদের মানুষের। বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র খোলা হলেও রয়েছে খাবার ও পানি সংকট। কমলদের আরও একটি রিপোর্ট। দুর্ভোগের কবল থেকে মুক্তি মিলছে না দুর্যোগ কবলিত পার্বত্য রাঙ্গামাটিবাসীর। সোমবার ভোরে পাহাড় ধস, প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢল, এই 3 বিপর্যয়ের কবলে পড়ে জেলাদের দুর্ভোগ শুরু হয়েছিল। 3 দিন পেরিয়ে গেল, তাতে তারা মুক্তি মিলছে না। বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাঙ্গামাটির সদরের 5টি পয়েন্টে একযোগে তল্লাশি শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। দুপুর 2টা পর্যন্ত টানা তল্লাশি চালানো হয়। এর মাঝে উদ্ধার করা হয় 3টি মরদেহ। এর মধ্যে রয়েছে রাঙ্গামাটির মানিকছড়িতে নিখোঁজ সেনাবাহিনীর সৈনিক আজিজের মরদেহ। সোমবার সকালে উদ্ধার কাজ চালাতে গিয়ে নিখোঁজ হন সেনাবাহিনীর সৈনিক আজিজ। বিকেল 3টার দিকে প্রবল বর্ষণ এবং বাতাস শুরু হলে উদ্ধার কাজ সাময়িক স্থগিত করে ফায়ার সার্ভিস। সময় যত গড়াচ্ছে তল্লাশিতে উঠে আসছে তত লাশ। এক্ষেত্রে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, যতক্ষণ না পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই তল্লাশি অভিযান চলবে। মানিকছড়ি এবং পোস্ট অফিস কলোনি, এই দুটো আমরা অলরেডি উদ্ধার কার্যক্রম আমাদের সমাপ্তি হয়েছে, যেহেতু সেখানে আর কোনো ভিকটিম নেই। কিন্তু এখনো 3টা রূপনগর এবং আমাদের পশ্চিম মুসলিম পাড়া সহ এখানে যে আপনার মন্দির আছে, সেখানে কার্যক্রমটা আমাদের অব্যাহতি আছে। এদিকে সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে রয়েছে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া আশ্রয় প্রার্থীরা। রাঙ্গামাটির সদরের 10টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পায়নি বলে অভিযোগ এসে আশ্রয় প্রার্থীর। কুয়াশালে আছে, বৃষ্টি বাদলে কিছু তো নাই, পানিও মতো পাইতে পারছি নেই। শরীরের অবস্থা ভালো না, ওষুধ পাতি নেই, কিছু নাই। এলাকার সব ঘর বাড়ি ভেঙে গেছে। আমাদের খুরুমে 2 জন মারা গেছে ঘর চাপা পড়ে, আর একজন হাত হয়েছে হাসপাতালে সে। আর এলাকার সবই খুবই খারাপ এলাকার অবস্থা। এখানে মোটামুটি যা দেয় তাই, সহজে আল্লাহ যা দেয় তাই খায় বাঁচতাছি। এখন আমরা সরকারের কাছে আহ্বান জানাই আমাদেরকে কিছু সাহায্য করার জন্য, যাতে আমরা বাল বাচ্চা নিয়ে আপাতত ভাবে খেয়ে দিয়ে জানে থাকতে পারি। তবে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আশ্রয় প্রার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে এই ত্রাণ তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। যারা আশ্রয় দিচ্ছে এদেরকে আমরা পুনর্বাসনের চেষ্টা করতেছি এবং এদেরকে নিয়মিত জেলা প্রশাসন থেকে খাদ্য সরবরাহ করা হচ্ছে। আর আশ্রয় কেন্দ্রগুলিতে সবসময় হচ্ছে জেলা প্রশাসনের একটা টিম থাকতেছে, সাথে সবচেয়ে বেশি যে ভূমিকা পালন করতেছে সেটা হচ্ছে স্থানীয় জনগণ। রাঙ্গামাটির পাহাড় ধস কতটা ভয়াবহ ছিল তা নিশ্চয় না দেখলে বিশ্বাস করা যাবে না। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, এখন যারা নিখোঁজ হয়েছে তাদের প্রত্যেকের মরদেহ 15 থেকে 20 ফুট মাটির নিচে ডুবে আছে। তা আদৌ উদ্ধার করা সম্ভব হবে না বলে মনে করছেন তারা। এখন আদৌ উদ্ধার হয় কিনা এটাই এখন দেখার বিষয়। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে নিহত সেনা সদস্য আজিজুরের গ্রামের বাড়ি মাদারীপুরে এখন স্বজনদের আহাজারি। মাদারীপুরের সদর উপজেলার বাজিতপুর গ্রামে বাড়িতে স্বজনদের সমবেদনা জানাতে ভিড় করেন প্রতিবেশীরা। স্বজনরা জানান, 2002 সালে সেনাবাহিনীতে যোগ দেন আজিজুর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। গত মঙ্গলবার রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে প্রাণ হারান সেনা সদস্য আজিজুর। গতকাল দুপুরে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। পরিবারটা আসলে এই ছেলেটার উপরে নির্ভরশীল ছিল। এই পরিবারটা এত দুর্বল, আরো বড় না, বাবা কৃষি কাজ করতো, আজকে এখন আর দুরবস্থা পড়ে গেল। ওদের আসলে এখন আর কামাই সুতের মতন সেই নির্ভরযোগ্য কেউ নাই। সরকার কাছে দাবি দু, যেন ওর বাপ মারে, একটু মেয়ে আছে, পরিবার আছে, তাকে যেন একটু দেখে রাখে। কক্সবাজারে বিভিন্ন পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে কয়েক হাজার পরিবার। অসচ্ছল এসব পরিবারের অভিযোগ, তাদের পুনর্বাসনে তেমন কোনো উদ্যোগই নেয়নি জেলা প্রশাসন। ফলে প্রতি বছরই পাহাড় ধসে বাড়ছে প্রাণহানির সংখ্যা। লোক দেখানো তৎপরতা নয়, ঝুঁকিতে থাকা এসব মানুষকে পুনর্বাসনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে জেলা প্রশাসন বলছে, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়া হয়েছে।
সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রায় 2500 কিলোমিটার আয়তনের কক্সবাজার জেলার একটি বড় অংশ জুড়েই রয়েছে ছোট বড় কয়েকশো পাহাড়। এসব পাহাড় কেটে বা পাহাড়ের পাদদেশে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে 2 লাখেরও বেশি মানুষ। প্রতি বছর পাহাড় ধসে প্রাণহানির সংখ্যা বাড়লেও সেদিকে কোনো খেয়ালই নেই ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী এসব মানুষের। স্থায়ী ঠিকানার অভাব বা আর্থিক অসচ্ছলতার কারণে বাধ্য হয়ে এসব স্থানে বসবাস করছেন বলে জানান তারা। আমাদের তো কোনো কিনার তৌফিক নাই, সেই জন্য আমরা পাহাড়ের উপরে বসত করতে আছি। ঝড় বৃষ্টি আসলে আমাদের খুবই কষ্ট হয়। ঝুঁকি আমরা এটা মেনে নিতেছি, কিন্তু আমাদের এটা ছাড়া আর কোনো জায়গার থাকার মতো কোনো ব্যবস্থা নাই। সরকার যদি আমাদের একটা জায়গায় করে দেয় তাহলে আমরা ওখানে ব্যবস্থা চলে যাব। আমরা দিনমজুরি মানুষ, তাই এখানে এখানে থাকি। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে এনে তাদের স্থায়ী পুনর্বাসন জরুরি বলে মনে করেন কক্সবাজার সিভিল সোসাইটির এ নেতা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। এই পাহাড়ে বসবাসরত লোকগুলোকে তো আর বঙ্গোপসাগরে ফেলা যাবে না, এদের জন্য একটা আবাসনের ব্যবস্থা করা দরকার। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে উল্লেখ করে বর্ষা মৌসুমে পাহাড়ের পাদদেশে কাউকে থাকতে দেয়া হবে না বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলর সহ জনপ্রতিনিধি সহ সরকারি কর্মকর্তা সহ কমিটি করে দিয়েছি এবং সেখানে তাদেরকে বলেছি যে কে কে মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ আছে তার নাম সহ তাকে নিয়ে কোথায় আমরা তাকে রাখবো দুর্যোগকালীন সময়ে, ঝুঁকিকালীন সময়ে, সেটা নির্ধারণ করে পুরোপুরি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং তালিকা তৈরি করে আমরা সেটা প্রস্তুতি নিচ্ছি। বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য মতে গত 7 বছরে কক্সবাজারে পাহাড় ধসে মারা গেছে 212 জন মানুষ। শহরের কলাতলী, ঘোনারপাড়া, বৈদ্যঘোনা, লাইট হাউস সহ 20টি পাহাড়ে সরাসরি জীবন ঝুঁকিতে আছে হাজার হাজার মানুষ। সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময় আরো থাকছে। ঈদ জামাতের জন্য 23 জুনের মধ্যে প্রস্তুত হবে জাতীয় ঈদগাহ, জানালেন সাইদ খোকন। আগামী সপ্তাহ থেকে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েনের ঘোষণা ডিএমপি। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে একযোগে কাজ করবে বলে ঐক্যমত্যে পৌঁছেছে বাংলাদেশ ও সুইডেন। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, বিনিয়োগ ও উন্নয়নেও পারস্পরিক সহযোগিতা নিয়েই দ্বিপাক্ষিক সম্পর্কে সামনে এগিয়ে নিতে চায় ঢাকা স্টকহোম। সুইডেনে 3 দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী স্টিফেন লফভেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সুইডেনের পার্লামেন্ট ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন। সুইডেন থেকে সফরের বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। সুইডেনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3 দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসাবে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লফভেনের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দ্বিপাক্ষিক এই আলোচনায় বাংলাদেশ এবং সুইডেন সন্ত্রাস বিরোধী কার্যক্রমে একসাথে কাজ করবে বলে ঐক্যমতে পৌঁছান। এই আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী প্রযুক্তিগত উন্নয়ন, পরিবেশ দূষণ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেন আওয়ামী লীগের দেয়া গণসংবর্ধনায় অংশগ্রহণ করেন। সংবর্ধনায় অংশগ্রহণ করে তিনি বলেন, যারা ক্ষমতা এসেছিল তারা তো বাংলাদেশের মানুষের মর্যাদা বৃদ্ধি পাক তা চায়নি। বিদেশ থেকে সাহায্যের নামে যে টাকা আনবে ওই দরিদ্র মানুষকে দেখিয়ে তারা লুটপাট করে নিজেরাই বড়লোক হবে, নিজেরাই বিত্তশালী হবে, নিজেরাই সম্পদশালী হবে। ব্যাংকে ঋণ খেলাপির কালচার থেকে শুরু করে যত রকমের দুর্নীতির পথ উন্মুক্ত করেছিল এই মিলিটারি ডিক্টেটর জিয়া, এরপর এরশাদ এবং তাদের জিয়ার স্ত্রী খালেদা জিয়া। সংবর্ধনা সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলীও বক্তব্য রাখেন। সুইডেনের স্টকহোম থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে দুর্ভিক্ষ দেখা দেয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। বেগম জিয়া বলেন, আর ক্ষমতায় আসতে পারবে না জেনেই আওয়ামী লীগ দেশে লুটপাট চালাচ্ছে। এই আওয়ামী লীগ যখন আসে তখনই দেশে দুর্ভিক্ষ হয়। ৭৪-এর দুর্ভিক্ষ দেশের মানুষ ভোলে নেয়, ক্ষমতায় এসে আওয়ামী লীগ করেছিল। এখন আওয়ামী লীগ মনে করছে এখন তারা আর জনগণের এমন অবস্থা করে দিয়েছে
তাদের ক্ষমতায় থাকার আর কোনো রকম সুযোগ নেই বা জনগণ কোনো রকম ভাবে তাদেরকে এবার ক্ষমতায় আসতে দেবে না। সেজন্যই তারা ভাবছে এখন লুটে পুটে নিয়ে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগড়া থেকে কালিহাতী পর্যন্ত প্রায় 70 কিলোমিটার এলাকায় 4 লেনের কাজ চলছে। পাশাপাশি বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয় এই মহাসড়কে দীর্ঘ যানজট লেগেই থাকছে। এ অবস্থায় ঈদ সামনে রেখে 4 লেনের উন্নীতকরণের কাজ সাময়িক বন্ধ রাখার দাবি জানিয়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। তবে জেলা পুলিশ বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঈদে যানজট এড়াতে নানা কর্মসূচি নেওয়া হবে। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় রাস্তা বন্ধ করে রেখে মহাসড়কের 4 লেন উন্নীতকরণের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। শুধু টাঙ্গাইল নয়, গাজীপুরের ভোগড়া পর্যন্ত প্রায় 70 কিলোমিটার এলাকা জুড়ে মহাসড়কে চলছে 4 লেনের এ কাজ। এতে মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দকের সৃষ্টি ও রাস্তা খুঁড়ে কাজ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। গাড়ি বেশি রাস্তা যেমন ক্লিয়ার না হবে, যেমন রাস্তার কাজ পরিপূর্ণ হবে, যেমন আপনি এরকম যাইতে পারবেন না। রাস্তার মাঝখানে দাঁড়া করাইলে একটা পিছনের দিকে মহিলা টহিলা মাল সামান নামে, বক্সে মাল নামে, ওখানে 2-1 মিনিট লেগে যায়। তার পিছনে গাড়ি দাঁড় করে, তারপরে ডাইনটা গাড়ি আসে, বামটা গাড়ি আসে, সামনের গাড়ি আসতে পারে না, সব ব্লক হয়ে যায়। এই অবস্থায় দুর্ভোগ কমাতে ঈদকে সামনে রেখে 4 লেন উন্নীতকরণের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার দাবি যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের। সরকারের কাছেও একটা অনুরোধ, বর্তমানে ঈদটাই তো ঈদের মধ্যে জানি আপাতত কামটা বন্ধ রাখে। পুলিশের যদি জোরালো ব্যবস্থা হয় তাহলে আরো সম্ভব হবে যে তারা নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারবে। জেলা পুলিশ বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঈদে যানজট এড়াতে নানা কর্মসূচি নেওয়া হবে। যথাসময়ে আমরা 4 লেনের কাজকে আমরা বন্ধ করে দেব, যেটা যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে আমাদের আলাপ আলোচনা করে আমরা সেটা করবো। পুলিশিং যে টহল, সেগুলো ফিক্সড পেট্রোল, বিশেষ করে এই বছর আমরা যেখানে ব্রিজগুলো কমপ্লিট হয়নি, এই সকল স্থানে যানজট হওয়ার আশঙ্কা আছে, সেখানে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করব। সংশ্লিষ্টরা জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতিদিন প্রায় 24,000 যানবাহন চলাচল করে, আর ঈদে এর সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় 75,000। সময় সংবাদ, টাঙ্গাইল। লঞ্চ বা স্পিড বোটে মাওয়া থেকে কাঁঠালতলী রুটে প্রতিদিনই হাজার হাজার যাত্রী পারাপার হন প্রাণ হাতে নিয়ে। প্রতিটি লঞ্চেই থাকে অতিরিক্ত যাত্রী। স্পিড বোটগুলোতে নেই নিরাপত্তামূলক ব্যবস্থা, তবে বরাবরের মতোই কর্তৃপক্ষ বলছে সতর্ক অবস্থানে থাকার কথা। আর এই অবস্থায় অসহায়ত্ব প্রকাশ পেয়েছে খোদ মন্ত্রীর মুখেই। 4 আগস্ট 2014 মুন্সিগঞ্জের মাওয়া কাওড়াকান্দি নৌপথে মাওয়াঘাটের কাছেই ডুবে যায় পিনাক 6। 46 জনের মৃতদেহ উদ্ধার হলেও নিখোঁজ 61 জন। ঈদের ছুটি শেষে ঢাকামুখী অতিরিক্ত যাত্রী পরিবহন আর বৈরী আবহাওয়াই ছিল এই ট্র্যাজেডির মূল কারণ। তবে মাওয়াঘাটের লঞ্চের এমন দৃশ্য দেখলেই বোঝা যায় পিনাক থেকে তেমন কিছু শিক্ষা নেয়নি এ পথে চলাচলকারী লঞ্চ মালিক আর যাত্রীরা। এখনো এই রুটের প্রতিটি লঞ্চই যাচ্ছে অতিরিক্ত যাত্রী বোঝাই করে। তার উপর একদিকে ঈদের মৌসুম, অন্যদিকে জুনের শেষ নাগাদ উজানের ঢলে খরস্রোতা হবে পদ্মা। সরকারি নজরদারি থাকতে হবে, যেন তাদেরকে একটা চাপের মধ্যে রাখে যে অতিরিক্ত যাত্রী আপনারা বহন করবেন না। এখানে যেভাবে এরা লোক উঠাচ্ছে নামাচ্ছে, এদিকে একটা ভালো একটা পদক্ষেপ না নিলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। দ্রুত একটা পদক্ষেপ নেওয়া উচিত, এটার বড় বিপদ হয়ে যাবে নাহলে। এদিকে এই পথে আরেক আতঙ্কের নাম স্পিডবোট। একটু সময় বাঁচাতে ছুটে চলছে যাত্রীরা। লাইফ জ্যাকেট পরার কথা থাকলেও এসবের কোনো তোয়াক্কাই করছেন না তারা। এখন তো সময় কম হয়, এই জন্য লাইফ জ্যাকেট পরে না, লাইফ জ্যাকেট দেয় না এরা। না, লাইফ জ্যাকেট দেয় না। দেখা গেছে গরমের লিগা যাত্রীরা পরে না, মাথায় দিয়ে রাখে, ওই কারণে যাত্রীরা পরে না, প্রত্যেকটা যাত্রী লাইফ দেখাইছে। যদিও বিআইডব্লিউটিএ বলছে ঈদে নিয়ন্ত্রণে থাকবে পুরো পরিস্থিতি। লঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী এবং স্পিডবোটেও ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করবে না বলে লঞ্চ মালিক এবং স্পিডবোটের সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা একমত পোষণ করে। বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা লোক ঈদের বিশেষ করে 10 দিন আগের থেকে উপস্থিত থাকবে। আর নৌমন্ত্রী বলছেন, প্রভাবশালীদের দ্বারা নিয়ন্ত্রিত হয় এদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ঈদের আগে আমি সব ফেরিঘাটগুলোকে যাব, এই মাওয়া কাওড়াকান্দি বাদে আর সব জায়গায় কিন্তু আমরা এই নিয়মটা স্থাপন করতে পেরেছি। এই জায়গায় ওদের সংখ্যাও বেশি, প্রতিদিনই নতুন নতুন
ইয়ে নামছে, এগুলো নিয়ন্ত্রণ করার যে আমাদের জনশক্তি, সেই জনশক্তির যথেষ্ট ঘাটতিও আছে আমাদের। এক্ষেত্রে সাধারণ যাত্রীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঈদে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির খবর জানাতে এই মুহূর্তে কমলাপুরে আছেন রিপোর্টার তাফসির বাবু এবং চট্টগ্রামে শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই চলে যাচ্ছি তাফসির বাবুর কাছে। তাফসির, শফিক, এখন থেকে প্রায় 20 মিনিট আগে এখানে যে রেলের অগ্রিম টিকিট বিক্রি সেটি শুরু হয়েছে। সকাল 8টা বাজার আগে আমরা দেখেছি যে কাউন্টারগুলো খুলে দেওয়া হয়। এখানে 9টি কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে, কাউন্টারগুলো খুলে দেওয়া হয় এবং এরপরে টিকিট বিক্রির সার্বক যেসব প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো নেওয়া হয় এবং 8টা নাগাদ এখানে টিকিট বিক্রিটি শুরু হয়েছে। আপনারা যদি দেখেন যে 9টি কাউন্টারেই টিকিট বিক্রি হচ্ছে এবং প্রতিটি লাইনে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে 150 থেকে 200 জন করে প্রতিটি লাইনে দাঁড়িয়েছেন এখানে অগ্রিম টিকিট প্রত্যাশী মানুষজন। এবং আজকে যে টিকিট দেওয়া হচ্ছে সেটি হচ্ছে ঈদের আগের দিনের টিকিট, অর্থাৎ এটি যদি 29 তারিখের রমজান মাস হয় তাহলে 26 তারিখ ঈদ হবে এবং সেক্ষেত্রে 25 জুলাই হবে, 25 তারিখ হবে ঈদের আগের দিন এবং সেই দিনের টিকিট বিক্রয় হচ্ছে এবং যার ফলে এই দিনের টিকিটের চাহিদাটাও বেশি। এবং আমরা দেখছি যে আজকে এখানে রেলের যে কাউন্টারগুলো রয়েছে, কাউন্টারের সামনের জায়গাগুলো তো ভরেছেই, কাউন্টার পার হয়ে একেবারে বাইরে প্ল্যাটফর্মের বাইরেও কিন্তু আমরা দেখেছি যে মানুষের সাপের মতো আঁকাবাঁকা দীর্ঘ লাইন, এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষজন টিকিট কাটার জন্য অপেক্ষা করছেন। আর দীর্ঘ অপেক্ষার পর যারা গতকাল বিকেল থেকে কিংবা সন্ধ্যা থেকে এখানে লাইনে আছেন তারা আজকে সকালে 8টার পরে টিকিট পেয়েছেন। যারা যারা টিকিট পেয়েছেন আমরা দেখেছি যে তাদের মধ্যে যেন একটা দিগ্বিজয়ের হাসি আমরা দেখেছি। আর এখানে মহিলা টিকিট যারা কাটতে এসেছেন আমরা দেখেছি যে প্রায় 200 জনের মতো এখনো পর্যন্ত নারী এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আর থেমে থেমেই এখানে আসলে লাইন, দীর্ঘ লাইনের মধ্যে জটলা তৈরি হচ্ছে। কেউ কেউ হয়তো লাইন থেকে একটু আগে চলে যেতে যাচ্ছেন এবং সেই বিষয়গুলো সামলানোর জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য কাজ করছেন তারা চেষ্টা করছেন যেন। আপনি যেমনটি বলছিলেন, আপনার ঢাকার মতো এখানেও কিন্তু আজকে একটু ভিড় বেশি। আজকে যেহেতু ঈদের আগের দিনের টিকিট দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখেছি আজকে অন্যান্য দিনের চেয়ে একটু ভিড় বেশি। আজকে 25 তারিখের অর্থাৎ 25শে জুনের টিকিট আজকে দেওয়া হচ্ছে চট্টগ্রাম থেকে। তো আমি সকাল থেকে এখানে এসেছি এবং এখানে এসে দেখেছেন তাদের যারা টিকিট নিতে এসেছেন তাদের অনেকের সাথে কথা বলেছিলাম, তারা নানা অভিযোগ জানিয়েছে। বিশেষ করে অনলাইনের টিকিটের ক্ষেত্রে তারা বলেছে যে আসলে অনলাইনে তারা টিকিট নিতে পারছেন না এবং ঢোকার সাথে সাথে সব টিকিট বুকিং হয়ে গেছে, এরকম অভিযোগ তারা করেছেন। এবং যারা এখানে লাইনে দাঁড়িয়েছেন অবশ্য তারা এখানে লাইনের ধীর গতি বা লাইনের টিকিট পাচ্ছে না এরকম কোনো অভিযোগ এরকম এখনো পর্যন্ত আমরা পাইনি। তারা সুষ্ঠুভাবে এই টিকিটটি নিচ্ছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ এখানে এসে দাঁড়িয়ে আছে, বিভিন্ন লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তারা কালকে গভীর রাত থেকে এখানে এসেছেন, আজকে সকালে এসেছেন এবং এই সেই কাঙ্ক্ষিত টিকিটটি পাওয়ার জন্য। আপনি হয়তো জানেন যে চট্টগ্রামে যে ঘূর্ণিঝড় মোরার প্রভাব এখনো কিন্তু রয়ে গেছে। আজকে সকাল থেকেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এখানে যারা টিকিটের জন্য আছে তারা এখানে টিকিটের জন্য এসেছেন এবং এই যে তারা যে নির্বিঘ্নে যাতে টিকিটটি কিনতে পারেন সেই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কড়া নজরদারি রাখা হয়েছে এবং কালোবাজারে হাতে যে টিকিটগুলি চলে না যায় সেই জন্যও কিন্তু এখানে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সবকিছু মিলিয়ে চট্টগ্রামের যে ঈদের টিকিট বিক্রির যে টিকিট বিক্রি হচ্ছে সেগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং এখন থেকে 20 মিনিট আগে টিকিট দেওয়া শুরু হয়েছে এবং 5টার আগ পর্যন্ত কিন্তু 5টা পর্যন্ত যতক্ষণ টিকিট থাকে ততক্ষণ মধ্যে এই টিকিট বিক্রি করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল চট্টগ্রামের রেল স্টেশন থেকে টিকিট বিক্রির সর্বশেষ তথ্য। ঈদে স্বজন সান্নিধ্যে যারা ঈদ করতে যাবেন বাড়িতে, তার নিজ নিজ বাড়িতে, তারাই হচ্ছে ট্রেনের টিকিট কাটছিলেন। চট্টগ্রাম থেকে সেই সব খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল আলম এবং এর আগে ঢাকা থেকে জানাচ্ছিলেন তাফসির বাবু। সকালের সময় আরো থাকছে। এখনো খোঁজ মেলেনি পশ্চিম লন্ডনের পুড়ে যাওয়া গ্রেনফেল টাওয়ারে বসবাসকারী বাংলাদেশি পরিবারের উদ্বিগ্ন স্বজনরা। জলাবদ্ধতার কবলে প্রায় সারা বছরই ভোগান্তি পোহান রাজধানীর দক্ষিণ পূর্ব এলাকার 20 লাখ মানুষ। স্থানীয়দের অভিযোগ, ভরাট হওয়া খাল পরিষ্কার না করায় জুরাইন, শ্যামপুর, দনিয়া সহ কয়েকটি স্থানে তৈরি হয় এমন পরিস্থিতি। এজন্য পানি উন্নয়ন বোর্ডের গাফলতিকেই দুষছেন তারা। তবে
পানি উন্নয়ন বোর্ডের দাবি, বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতির কারণে খাল পরিষ্কার রাখা সম্ভব নয়। চলমান প্রকল্প বাস্তবায়ন হলে পুরো ডিএনডি বাঁধ এলাকার অবস্থা পরিবর্তনের আশাবাদ সংস্থাটির। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। রাজধানীর পূর্ব জুরাইনের মূল সড়কের দৃশ্য এটি। বৃষ্টির পানির সাথে সুয়ারেজ এবং কারখানার বর্জ্য মিলে তৈরি হয়েছে অবস্থান। স্থানীয়দের অভিযোগ, কয়েক যুগ ধরে এমন পরিস্থিতির মধ্যেই বসবাস ও যাতায়াত করতে হয় তাদের। বাথরুম টাথরুম যা ব্যবহার করে সব পানি খাল হয়ে এই পানিগুলো একসাথে হচ্ছে। শুধু পানি নেই, এসিড বলা চলে। যদি একটুখানি আঙ্গুলে লাগে, যে আঙ্গুল ফালাই দিলে সবচেয়ে ভালো হয়, আর নিলে রাখলে মনে করেন পুরো শরীরে পচে যায়। প্রতিদিন লোকজন পড়তে আছে, ব্যথা পাইতেছে, আঁঠুতে চোট পাইতেছে। 2-4 জন মেডিকেলও আমরা দিয়েছি নিজের হাতে। স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে এই জলবদ্ধতার কারণে। ভালো একটা পরিবেশ এখানে নাই, কোনো ভালো শিক্ষিত ছেলে মেয়ে এখানে কোনো বিয়ে শাদী করতে আসে না। ওয়ার্ড কাউন্সিলর জানান, আশপাশের এলাকা উঁচু ও সে তুলনায় রাস্তাঘাট নিচু হওয়ায় নগর কর্তৃপক্ষ ড্রেন নির্মাণ করেও পানি সরাতে ব্যর্থ হয়েছে। এলাকার একমাত্র খালটিও অস্তিত্ব হারিয়ে খুবই সরু হয়ে গেছে। তিতাস খাল দিয়ে পানি সরে যাওয়ার বদলে খালের পানি ঢুকছে জুরাইন এলাকায়। শ্যামপুর খাল এবং তিতাস খাল এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্নতা হলে পানি উন্নয়ন বোর্ড যদি একটু নজর দিত, তারা এখানে নিজেরা স্বচক্ষে দেখে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে না। পানি উন্নয়ন বোর্ড এখানে সম্পূর্ণভাবে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তারা ওইভাবে কাজ করতেছে না। পানি উন্নয়ন বোর্ডের দাবি, সিটি কর্পোরেশন ভুক্ত হলেও এখানে রয়েছে অপরিকল্পিত নগরায়নের ছাপ। স্থানীয়দের ফেলা বর্জ্যই সবচেয়ে বড় সমস্যা তৈরি করে পানি নিষ্কাশনে। পরিষ্কার করার পরে ম্যাক্সিমাম 15 দিন, তারপরে আবার ভরে যায়। 558 কোটি টাকার একটা প্রকল্প আমাদের বাস্তবায়নাধীন, যার জন্য যে ছোটখাটো কাজ আমরা করছি না। প্রকল্পটা আমাদের 2016 থেকে শুরু হয়েছে এবং এটা শেষ হবে 2020 সালে। এই প্রকল্প বাস্তবায়নের পরেই মাত্র পাবলিক জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রক্ষা পাবেন। সংশ্লিষ্টরা দাবি করেন, পাউবর প্রকল্পে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 52 ও 53 নং ওয়ার্ড এবং শ্যামপুর, দনিয়া, ডেমরা ইউনিয়ন ছাড়াও ডিএনডি বাঁধের আশপাশের এলাকাগুলো জলাবদ্ধতা মুক্ত হবে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এই জামাতের জন্য আগামী 23 জুনের মধ্যে কেন্দ্রীয় ঈদগাহ পুরোপুরি প্রস্তুত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। গতকাল দুপুরে নগর ভবনের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি জানান, মুসল্লিদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য সর্বদা তৎপর থাকবেন। দেশের প্রধানতম ঈদের জামাত জাতীয় ঈদগাতে সকাল 8:30 অনুষ্ঠিত হবে। যদি বৈরী আবহাওয়া থাকে তাহলে এই জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 9টায় অনুষ্ঠিত হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এবার ঈদের কেনাকাটার খবর। অভিজাত এলাকার সাথে পাল্লা দিয়ে রাজধানীর ফুটপাতগুলোতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। ফুটপাতের এই দোকানগুলোতে তাই এখন উপচে পড়া ভিড়। স্বাদ আর সাধ্যের সমন্বয় ঘটাতে রাজধানীর ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। তবে চাঁদাবাজি, উচ্ছেদ আর বৈরী আবহাওয়ার কারণে ব্যবসা কিছুটা বিঘ্ন ঘটছে বলে জানান ফুটপাত ব্যবসায়ীরা। ফুটপাত ঈদের কেনাকাটার বিস্তারিত জানাচ্ছেন তাহিয়া রুবায়েত অপলা। ঈদকে সামনে রেখে নতুন পোশাকের চাহিদা রয়েছে সব শ্রেণীর মানুষের মধ্যে। উৎসবকে সামনে রেখে তাই এখন দারুণ ব্যস্ততা রাজধানীর ফুটপাতের দোকানগুলোতে। দামে কিছুটা সাশ্রয়ী হওয়ায় বিভিন্ন পেশার মানুষ ভিড় করছেন সেখানে। ফুটপাতে আমরা যে জিনিস পাচ্ছি ভিতরেও সেট পাচ্ছি, কিন্তু ফুটপাতে একটু দাম কম পাই। শপিং মল থেকে কিনতে যাই তাহলে আমাদের ভ্যাটটা নিচ্ছে তারা এক্সট্রা, এই ভ্যাটটা দিতে হচ্ছে। কিন্তু বাইরে গেলে সে একই জিনিসটা পাচ্ছি, কিন্তু সাশ্রয়ী রেটে পাচ্ছি আমরা। তবে প্রতিকূল আবহাওয়া, পুলিশ ও প্রভাবশালীদের চাঁদাবাজি এবং সিটি কর্পোরেশনের উচ্ছেদের কারণে প্রত্যাশা অনুযায়ী বেচাকেনা হচ্ছে না বলে অভিযোগ ফুটপাত ব্যবসায়ীদের। ঈদের যে বাজারটা বহুত খারাপ বাজার এখন যাচ্ছে। আর বৃষ্টি হইলে টোটাল ব্যবসায়ী বন্ধ হয়ে থাকে আমাদের। এখন ব্যবসায়ী খুবই খারাপ যেতেছে, আমাদের বসার কোনো প্লেস নাই, আমাদের বারে বারে উঠে দেয়, আমরা আবার যাইতে আবার বসি, আবার যাই আবার বসি। ক্ষুদ্র ব্যবসায়ীরা বছর জুড়ে ফুটপাতে বেচাকেনা করলেও ঈদ উপলক্ষে তাদের সঙ্গে যুক্ত হয়েছে মৌসুমী হকাররা। ঈদ কেনাকাটায় রাজধানীবাসীর বড় একটি অংশের ভরসার জায়গা এই ফুটপাত। একদিকে নানা রঙের পোশাক আর পণ্যের সমারোহ, অপরদিকে সাধ্যের মধ্যে কেনাকাটার সুযোগ। সবকিছু মিলিয়ে ঈদের আগ পর্যন্ত জমজমাট থাকবে এখানকার বেচাকেনা। তাহিয়া রুবায়েত অপলা, সময় সংবাদ, ঢাকা। যে কোনো উৎসবে বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি। সিরাজগঞ্জের
তাঁতের শাড়ির চাহিদা দেশখ্যাত। তাই ঈদকে সামনে রেখে দিনরাত ব্যস্ত সময় পার করছেন জেলার শ্রমিকরা। তবে ঘন ঘন লোডশেডিং এর কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে দাবি তাঁত মালিকদের। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। গুণগত মান ভালো আর দামে কম হওয়ায় সিরাজগঞ্জের তাঁতের শাড়ির খ্যাতি রয়েছে দেশ জুড়ে। বিশেষ করে বেলকুচি ও শাহজাদপুর উপজেলার উৎপাদিত জামদানি, কাতান, সিল্ক সহ বাহারি সব শাড়ির সুনাম দীর্ঘদিনের। প্রতি বছরের মতো ঈদকে সামনে রেখে তাঁতের খটখট শব্দ আর শ্রমিকের ব্যস্ততায় মুখরিত তাঁতপল্লীগুলো। এবছরও তাঁতপল্লীগুলোতে একই চিত্র। প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বাহারি শাড়ি তৈরিতে ব্যস্ত তাঁত শ্রমিকরা। কাজের চাপ অনেক বাড়লেও বাড়তি আয় হওয়ায় খুশি শ্রমিকরা। সামনে যেহেতু ঈদ, এখন আমাদের কাজের চাপ বেশি, তো আগে যদি একটা করে কাজ করতাম এখন মানে ডবল করতে হয়। মার্কেটের সেল অনেক বেশি, আমাদের সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করতে হচ্ছে আমাদের। নতুন যেসব কাপড়ের ডিজাইন আছে সেসব কাপড় আমরা তৈরি করতেছি। এই সিজনে আপনি সুতির চাহিদাটাই বেশি। যে সমস্ত আইটেমগুলো আমাদের নতুন বেড়াইছে, গুনগুন, রাখি, বন্ধন, এগুলো মার্কেটের চরম চাহিদা আছে। ঈদকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি থাকলেও ঘন ঘন লোডশেডিং এর কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান তাঁত মালিকরা। ঘন ঘন লোডশেডিং এর কারণে আমাদের প্রোডাকশন হ্যাম্পার হচ্ছে। আমরা চাহিদার সাথে সরবরাহের ভারসাম্য বজায় রাখতে পারতেছি। ব্যবসায়ীদের স্বার্থে তাঁতপল্লীগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন এই ব্যবসায়ী নেতা। চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমি সরকারের কাছে অনুরোধ করব যে তাঁতপল্লী এলাকাতে যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা যায় তাহলে উৎপাদন আরো বাড়বে, দেশের চাহিদা আমরা মিটাতে পারবো। সিরাজগঞ্জ জেলায় তাঁত, পারলুম ও হ্যান্ডলুম রয়েছে প্রায় 5 লাখ, আর এর সাথে জড়িত রয়েছেন প্রায় 15 লাখ শ্রমিক। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুন নিভে গেলেও এখনো বহু লোক নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে জীবিত কাউকে পাওয়া যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারের আগুন পুরোপুরি নিভে না গেলেও নিয়ন্ত্রণে এনেছে দমকল কর্মীরা। এ ঘটনায় এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। তাদের কেউ এখন বেঁচে নেই বলেই আশঙ্কা করা হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে উদ্ধার কাজ পরিচালনা করা খুবই জটিল। আমাদের 400 উদ্ধারকর্মী 40টি ইউনিটে ভাগ হয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুঃখজনক হলেও সত্যি যে যারা নিখোঁজ আছে তাদেরকে আর জীবিত উদ্ধারের আশা করতে পারছে না। ভবনটিতে কমপক্ষে 600 মানুষ বসবাস করত। উদ্ধারকৃতদের মধ্যে 18 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এগিয়ে এসেছেন লন্ডন ও আশেপাশের মানুষজন। সাধারণ মানুষের দেয়া সহযোগিতা গ্রহণের জন্য একটি অভ্যর্থনা বিভাগ খোলা হয়েছে। জরুরি সহায়তা সহ নগদ অর্থ প্রদান করেছেন অনেকে। 1974 সালে নির্মিত ভবনটি 1 বছর আগে সংস্কারের সময় বৃষ্টি প্রতিরোধক প্রলেপ ব্যবহারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করছেন অগ্নি নিরাপত্তা বিশ্লেষকরা। ভবনটি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ওঠা প্রশ্নগুলোর উত্তর চেয়েছেন খোদ লন্ডনের মেয়র। ফায়ার সার্ভিসের কমিশনারের সঙ্গে আমি ভেতরে গিয়েছিলাম। ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটেছে সেখানে। এটি গভীর উদ্বেগের বিষয়। সারা দেশের মানুষের মতো আমিও মর্মাহত। ভবনটির নিরাপত্তা বিষয়ে প্রশ্ন উঠেছে। প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর জরুরি। আমিও প্রশ্নগুলোর উত্তর চাইছি। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। মর্মান্তিক এই ঘটনার তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা বলেন তিনি। ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসে লন্ডনবাসী আবারও মহত্বের পরিচয় দিয়েছে। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, জাতীয় স্বাস্থ্য বিভাগ সবাই অভাবনীয় সাহসিকতার পরিচয় দিয়েছে। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্ধার কাজ শেষ হলে আমরা এর কারণ অনুসন্ধানে নামব। এর সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই মুহূর্তে জরুরি সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ভবনের কয়েকটি বাসিন্দা জানান, আবাসন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান আগেও ভবনটির অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিল। সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
ভয়াবহ পাহাড় ধসের পর চরম বিপর্যয়ে রাঙামাটিবাসী। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় নিত্যপণ্য ও জ্বালানি তেল সরবরাহের ঘাটতি, বাড়ছে পণ্যের দাম। কক্সবাজারে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে কয়েক হাজার পরিবার। পুনর্বাসনের উদ্যোগ না নেওয়ার অভিযোগ, জেলা প্রশাসন বলছে ভিন্ন কথা। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে বাংলাদেশ সুইডেন একযোগে কাজ করবে। স্টকহোমে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে ঐক্যমত্য। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময়। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, মন্তব্য বেগম জিয়ার। বললেন, ক্ষমতায় আসতে পারবে না জেনেই লুটপাট চালাচ্ছে দলটি। এবং 4 লেনের কাজ আর খানাখন্দের কারণে যানজট লেগেই থাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। ঈদে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা, কাজ সাময়িক বন্ধ রাখার দাবি যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।